দেখ, এর আগের দিন পর্যন্ত আমরা টিল নাও আমরা হলো পঞ্চায়েতের যে আমরা সিরিজটা শুরু করেছি, সেখানে আমাদের জিকে এর হলো 3টে পিআরকিউ করেছি। আজকে আমাদের লাস্ট লাস্ট ক্লাস করব আমরা, অর্থাৎ এর আগের যে জেলাগুলোতে যে পঞ্চায়েতের যে এক্সাম হয়েছে সেখানকার আমরা এটা লাস্ট আমাদের পিআরকিউ আছে। এর পরের ফ্রাইডে থেকে আমরা তোমার বিভিন্ন টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। 3টে ক্লাস থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া বা ধারণা আমরা করতে পেরেছি যে মোটামুটি হলো কোন জায়গাগুলো থেকে হলো কোশ্চিন করছে। তো আজকে এটা আমাদের পিআরকিউ এর লাস্ট ক্লাস। পরের দিন থেকে আমরা টপিক শুরু করব। যদি হলো তোমাদেরও মনে হয় যে কোন টপিক দিয়ে শুরু করলে তোমাদের সুবিধা হবে, তাহলেও তোমরা সেটা নিচে হলো কমেন্ট করতে পারো। তো চলো ক্লাস শুরু করি। এইটা হলো আমাদের লাস্ট পিআরকিউ ক্লাস। হ্যাঁ, তো আমরা দেখি যে কি ধরনের আমাদের এখানে কোশ্চিন আসছে। চলো, প্রথম কোশ্চিন দেখো, এখানে দুটো আমাদের হলো রিভারের নাম দিয়ে দিয়েছে। একটার নাম কি দিয়েছে? একটার নাম তোমার দিয়েছে হলো আমাদের দ্বারকেশ্বর, একটার নাম দিয়েছে আমাদের রিভার দ্বারকেশ্বর, ও হলো সিলাই। দুটো দেখছো, টু রিভার এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো তো তোমার দ্বারকেশ্বর এবং একটা হলো সিলাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত। দেখো, এই কোশ্চিনটা কিন্তু একটু টাফ কোশ্চিন। অ্যাকচুয়ালি এই রিভার গুলো আসে কোথায় আমাদের? এই রিভার গুলো আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকে, মানে কোন জেলায়? মেদিনীপুর হলো জেলায়। তো সেখানকার যারা পার্টিকুলার অঞ্চলের স্টুডেন্ট তারা তো পারবে, বাট আমরা যারা রাজ্যের অন্যান্য জায়গা তাদের কাছে আমরা যদি না করে থাকি তাহলে নামগুলো একটু খটামট লাগতে পারে। দ্বারকেশ্বর ও শিলা এগুলো দেখতে পাওয়া যায় মেইনলি হলো কোন জেলায়? আমাদের হলো মেদিনীপুর জেলায়, যেটা 2002 সালে তোমার ভাগ হয়েছিল কোনটা? পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং যেখানকারই হলো বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানকার তোমার হলো বাসিন্দা। তো আমাদের হলো কোশ্চিন দিয়েছে এখানে, দ্বারকেশ্বর ও শিলায় নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত। এটা টাফ কোশ্চিন কিন্তু এটা কমন কোশ্চিন, কারণ যদি আমরা ডাব্লিউবিসিএস এর পিআরকিউ দেখি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে সেম কোশ্চিন হুবহু তোমার সেম অপশনে দিয়েছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আমাদের হলো দ্বারকেশ্বর ও শিলাই যে নামে পরিচিত, তা হলো রূপনারায়ণ। কি করে মনে রাখবে? দেখো, এখানে কি আছে? দ্বারকেশ্বর মানে শেষে আমরা এরকম একটা হলো কি আওয়াজ পেতেই পারি যে দ্বারকেশ্বরের শেষে আমরা কি দেখতে পাচ্ছি বলো? এখানে ঈশ্বর। আর এখানেও কি আছে বলো? তোমার নারায়ণ। ইনিও জানেন যে আমাদের হলো হিন্দু কালচারের মধ্যে হলো, হিন্দু ধর্মের মধ্যে ইনি একজন বিখ্যাত, মানে তোমার ঈশ্বরই বলতে পারি আমরা। তো আমরা এইভাবে মনে রাখবো যে এখানে আছে দ্বারকেশ্বর, শেষে আছে ঈশ্বর, এবং অ্যান্সারও কি আছে বলো? রূপনারায়ণ। এবং এটা কিন্তু কমন কোশ্চেন, এটা ডাব্লিউবিসিএস মেবি 2 থেকে 3 বার এই কোশ্চেনটা এসেছে। তাহলে আমরা কি দেখলাম? দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত বলো? রূপনারায়ণ। আচ্ছা, এই যে বললাম যে এই দুটো রিভার আমরা দেখতে পাই কোন অঞ্চলে বলো? মেদিনীপুর। এই মেদিনীপুর থেকে আরেকটা কোশ্চেনও তোমার আছে, সেটা হলো কাঁসাই, এর আরেকটা নাম কি? কংসাবতী। এর সঙ্গে আরেকটা রিভার থাকে তোমার কেলেঘাই। তো পরীক্ষায় এই দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি আসে, যে একটা তো এটা দিল যে তোমার দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত রূপ বা প্রভাব, আর একটা দেয় কাঁসাই, বা অনেক সময় কোশ্চেন কংসাবতীও দেয়। কংসাবতী ও কেলেঘাই এই দুটো নদীর যে মিলিত প্রবাহ তা কি নামে পরিচিত? তা আমাদের হলো হলদি নামে পরিচিত। তো আমরা এইটা হলো আমরা মনে রাখবো। আচ্ছা, জলঢাকা, জলঢাকা নদী আমরা কোথায় দেখতে পাই? জলঢাকা নদী মেইনলি আমরা আমাদের উত্তরবঙ্গে দেখতে পাই। উত্তরবঙ্গের হলো দার্জিলিং। এটা অ্যাকচুয়ালি হলো জলঢাকা নদী কোথায় উৎপন্ন হয়? সিকিমের পার্বত্য অঞ্চলের একটা হ্রদ আছে যার নাম হলো তোমার বিদ্যাং। দেখো, সিকিম থেকে দুখানা হ্রদ পড়ি, একটা তোমার তিস্তা নদীর উৎপত্তি কোথায়? সেটা হলো জিয়াংহু হিমবাহ। আর জল ঢাকা, জল ঢাকার তোমার হলো উৎপত্তি কোথায় বলো? কোন হ্রদ থেকে বললাম? জল ঢাকার উৎপত্তি হলো বিদ্যাং হ্রদ। এখান থেকে তোমার উৎপন্ন হয়ে মেনলি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, তারপর তোমার ফাইনালি যায় কোথায় বলো? যমুনা নদীতে হলো মিশে যায়। এবং এই জলঢাকা নদীর হলো তীরে একটা বিখ্যাত জাতীয় উদ্যান আছে, যেটা কি? যেটা হলো আমাদের হলো গরুমারা। গরুমারা জাতীয় উদ্যান আমরা দেখতে পাই কোথায়? জলঢাকা নদী হলো, মানে এই উদ্যানটা জলঢাকা নদীর পাশে তোমার আছে। দেন দামোদর, দামোদর কি? আমরা জানি যে দামোদর নদীর দৈর্ঘ্য প্রায় 541 কিলোমিটার, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় তোমার দীর্ঘতম নদী আফটার ভাগীরথী, হুগলি বা গঙ্গা।
এবং এই যে দামোদর নদীর উৎপত্তি কোথায়, আমরা এটা বলেছি যে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলায় খামারপাদ যে অঞ্চল আছে সেই তোমার খামারপাদ অঞ্চল থেকে হলো উৎপন্ন, কি বলো, খামারপাদ অঞ্চল থেকে উৎপন্ন হলো আমাদের দামোদর নদী, যেটা পশ্চিমবঙ্গের তোমার সেকেন্ড লংগেস্ট রিভার। এবং যদি বলি পশ্চিমবঙ্গের হলো তোমার হলো মালভূমি অঞ্চলের তোমার হলো সব থেকে দীর্ঘতম হলো তোমার রিভার হলো তোমার হলো দামোদর। দামোদর নদী থেকে কি কোশ্চেন আছে বলো, যে হলো ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে স্বাধীনতার পর যে ড্যাম বা বাঁধগুলো নির্মাণের প্রকল্প নেওয়া হয় তাদের মধ্যে প্রথম ছিল তোমার কোনটা, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং এই যে ডিভিসিটা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এইটা আমেরিকার একটা হলো ড্যাম যার নাম হলো টিভিকে। টি মানে কি তোমার, টি মানে হলো আমাদের টেনিসি, টেনিসি ভ্যালি, ভি ফর হলো তোমার টেনিসি ভ্যালি, আর এ ফর কি বলো, এ ফর অথরিটি, টেনিসি ভ্যালি অথরিটি, যেটা ইংল্যান্ডের যেটা হলো সরি যেটা আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন যে আমাদের রুজভেল্ট ছিল তার আমলে 1933 সালে তৈরি করা হয়। তো আমরা এটাও মনে রাখবো যেটা ডিভিসি, ডিভিসি কার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছে, তোমার হলো টিভিএ। টিভিএ টা আছে কোথায়, ইউএসএ, ইউএসএ এর ফুল নাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং এই যে টি আছে তার ফুল নাম কি বলো তোমার, টেনিসি, নট টেমস। টেমস নদী আছে কোথায়, টেমস নদী আছে হলো আমাদের ইউকে বা ইংল্যান্ডে। আর টেনিসি এটা দেখতে পাচ্ছি আমরা ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে এই কোশ্চেনটা কি দিয়েছে তোমার হলো বুকস এন্ড অথর। বুকস এন্ড অথরের একটা হিউজ হলো তোমার আমরা বলতে পারি টপিক, কারণ সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই পড়তে হয়, সেইখানে আমাকে এনসিয়েন্ট ইন্ডিয়ার বই পড়তে হয়, আবার মিডিয়েভাল ইন্ডিয়ার বই পড়তে হয়, আমাদের মডার্ন ইন্ডিয়ান বই পড়তে হয়, আমাদের আবার তোমার কিছু কিছু হলো ফেমাস রাইটার যাদের বইগুলো তোমার হলো বিভিন্ন হলো পুরস্কার পেয়েছে সেই বইগুলো পড়তে হয়, বা যারা তোমার স্পোর্টস বা অন্য কোনো ফেমাস তোমার হলো পার্সোনালিটি তাদের যে তোমার অটোবায়োগ্রাফি আছে সেইটাও আমাদের পড়তে হয়। এইটা একটা হিউজ সাবজেক্ট। এবং এইখান থেকে যেটা কোশ্চেন এসেছে সেটা হলো বাংলার যে তোমার লিটারেচার বলতে পারি বা বাংলার যে সাহিত্য সেখান থেকে। তো নিচে 4টে নাম দিয়ে বলেছে হলো এদের মধ্যে কোনটি সঠিক নয়। প্রথমে হলো শ্রীকান্ত, শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদম ঠিক। শ্রীকান্ত ছাড়াও আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ আমরা জানি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, ভালো করে পথের দাবি যদি বলে পথের দাবি খুবই বিখ্যাত বই, কারণ পথের দাবি বইটা ব্রিটিশরা কি করেছিল, এটা হলো তোমার যাতে বইটা প্রকাশ না হয় তার জন্য এটা বাজেয়াপ্ত করে দিয়েছিল বইটা। তো দুটো আর একটা প্রবলেম যে একটা পথের দাবি আর পথের পাঁচালী দুটো আলাদা। তো শ্রীকান্ত যেরকম শরৎচন্দ্র পথের দাবি হোক বা তোমার পল্লী সমাজ হোক বা দেবদাস হোক, তাই না, এই সবগুলোই কি বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা একদমই ঠিক আছে। আমি বললাম যে পথের পাঁচালী এটা কার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো দুটো আছে, একটা পথের পাঁচালী মুভি বা সিনেমা আছে, যেটা সিনেমা সেইটা করেন সত্যজিৎ হলো রয় 1955 সালে, কিন্তু এই সিনেমাটা যে বই থেকে করা হয় যে বইটা আছে পথের পাঁচালী এইটা কিন্তু লিখেন কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার আরো মোস্ট ফেমাস বই হলো কি বলো আরণ্য। তোমরা সবাই জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মোস্ট ফেমাস বই হলো আরণ্য, বা আরো একটা তার বই হলো চাঁদের পাহাড়, তাই না, তো ভুলিয়ে দিবে না এটাও কিন্তু ঠিক আছে। পথের পাঁচালী যেটা নোবেল উপন্যাস সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাট পথের পাঁচালী যেটা সিনেমা বা মুভি সেইটা হলো 1955 সাল পরে হলো সত্যজিৎ হলো রয়, এবং এইটাও ঠিক আছে। এবং এইটা আমরা মনে রাখবো সত্যজিৎ রয় তিনি হলো অস্কার প্রাইজ পেয়েছিলেন কত সালে, 1992 সালে। এন্ড যখন আমরা মনে হয় সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন 92 সালে, তখন হয়তো আমরা ভাবি যে অনেক সময় আমাদের একটা ভুল ধারণা থাকে যে সত্যজিৎ রায় যিনি অস্কার পেয়েছিলেন 92 সালে তিনি হয়তো পথের পাঁচালীর জন্য যে তার সিনেমা তার জন্য পেয়েছিলেন, সেটা কিন্তু ভুল। তুমি জানো যে
অস্কার কি দেওয়া হয় প্রত্যেক বছরের, যেটা বেস্ট সিনেমা। তো পথের পাঁচালী রিলিজ হচ্ছে 1955 সালে, আর উনি অস্কার পাচ্ছেন 1992 সালে, তাহলে তো এটা হতে পারে না যে উনি পথের পাঁচালীর জন্য অস্কার পেয়েছে। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন তার সারা জীবনের যে কৃতকর্ম তার জন্য। তো আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব। দেন মেঘনাদ বধ কাব্য, এইটাও আমাদের যেটা আছে মাইকেল মধুসূদন দত্ত 100% ঠিক। মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা আরো একটা মনে রাখবো, শর্মিষ্ঠা যে হয় একটা নাটক, তাই না, শর্মিষ্ঠা নাটক, এটা কার লেখা, মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের। এবং ইম্পর্টেন্ট নীল দর্পণ, নীল দর্পণ যে বইটা, যেটা হলো কে লিখেন, দীনবন্ধু হলো মিত্র, সেই বইটাও যিনি ইংরেজিতে হলো ট্রান্সলেট করেন তার নাম কি, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সবগুলোই যদি ঠিক হয় তাহলে ভুল হবে কোনটা আমাদের, অগ্নিবীণা জসিমউদ্দিন, অগ্নিবীণা জসিমউদ্দিনের হলো নয়। আর জসিমউদ্দিনের লেখা আমরা ছোটবেলায় একটা বিখ্যাত কবিতা আমরা পড়েছিলাম, যার নাম আমরা হয়তো সবাই জানি, তার নাম কি বলো, কবর। অগ্নিবীণা জসিমউদ্দিনের নয়। তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হলো আমাদের বি নম্বর। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে দেখো, এটা হলো মনরেগা প্রকল্প, তাই না। আমরা যদি আমরা 4টা ক্লাস ঠিকঠাক ফলো করি তাহলে আমরা দেখতে পাবো সব থেকে যে কোশ্চিনটা বেশি এসেছে মোস্ট, সেটা হলো কোন প্রকল্প বলো, মনরেগা প্রকল্প। হয়তো এটাই মেনলি কারণ হতে পারে, যেহেতু এই প্রকল্পটা সরাসরি আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত। তো এখানে দিয়েছে যে মনরেগা প্রকল্পের মাধ্যমে কোনটি করা যায়, সেচ নালার সংস্কার, বৃষ্টির জল সংস্কার, সামাজিক কর, তাই না। মনরেগা প্রকল্প হলো শুধু প্রথমে ছিল তোমার মনরেগা NREGS, এটা ছিল তোমার, এইটা শুরু করা হয় UPA 1 এর আমলে তোমার 2005 সালে, অ্যাক্ট হিসাবে তোমার লাগু হয় 2006 সালে। এর সামনে মহাত্মা গান্ধী লাগে তোমার 2009 সালে। এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার এই মনরেগার নাম পাল্টে রেখে দিয়েছে ভিবিজি রাখছে, তাই না। এবং এই প্রকল্পটা আগে ছিল 100 দিনের, এখন 25 দিন বাড়িয়ে করে দিয়েছে, কত দিনের বলো, 125 দিনের। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, এখানে একটা প্রকল্প এসেছে, এবং এই প্রকল্প আমরা জানি যে কোনো পরীক্ষার জন্য স্কিম একটা তো গুরুত্বপূর্ণ টপিক, যে কোনো পরীক্ষার জন্য স্কিম একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আগের সরকারের অনেকগুলো স্কিম ছিল, তো হয়তো সেগুলো এখন পরীক্ষায় আসবে না, কেন্দ্রীয় সরকারের স্কিমের জন্য আমরা ক্লাস করব। বাট আমরা দেখে রাখি এখানে কি এসেছিল, যে নিজ গৃহ নিজ ভূমি। তো যেহেতু এখানে গৃহ আর ভূমি আছে, তো স্বাস্থ্য তো হবেই না, ক্রেডিট কার্ডও হবে না, সমাজ কল্যাণ হবে না, হবে কি বলো, বার্ধক্য ভাতা, প্রশ্ন এনে জমি পাট্টা। তো আগের সরকারের অনেকগুলো প্রকল্প ছিল, কন্যাশ্রী, তোমার সবুজশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, বিভিন্ন প্রকল্প ছিল, এবং এগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও ছিল। বাট যেহেতু আমরা স্বাভাবিক নর্মালি যে সরকার যেহেতু আমরা পাল্টেছে, তাই হয়তো আগের সরকারের প্রকল্পগুলো আসবে না। তো আমরা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেগুলো তোমার ইন্দিরা আবাস যোজনা হতে পারে, বা মনরেগা হতে পারে, ফুড ফর ওয়ার্ক হতে পারে। তাহলে এই ধরনের আমরা যে প্রকল্পগুলো আছে সেগুলোর উপর আমাদের ডিটেইলস পড়ে রাখা লাগবে। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা দেখো, তোমার কি বলেছে, যে পঞ্চায়েত সমিতির স্তরে কোন দুটি বিষয় একই স্থায়ী সমিতিতে সাধারণত আলোচনা করা হয় না। দেখো একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছি, কিন্তু একদম ইজি কোশ্চেন। দেখো আমরা কি জানি যে পঞ্চায়েত ব্যবস্থায় বর্তমানে আমাদের ইন্ডিয়ার 3 স্তর, একদম লেভেলে গ্রাম পঞ্চায়েত, তারপর গ্রাম পঞ্চায়েতের পর কি আছে বলো, 2 নম্বরে পঞ্চায়েত সমিতি, 3 নম্বরে জেলা পরিষদ। তো পঞ্চায়েত সমিতিতে যে ঠিকঠাক কাজ করার জন্য কি করা হয়, অনেকগুলো স্থায়ী সমিতিতে ভাগ করা হয়। এবং এখানে বলেছে 4টা অপশনের মধ্যে কোনগুলো একই স্থায়ী সমিতিতে পড়বে না। তো দেখো কৃষি আর পরিবেশ, এগুলো মোটামুটি কাছাকাছি আছে, এটা একই সমিতিতে রাখা যেতে পারে। তারপর প্রাণী সম্পদ এবং কি বলেছে এটা বলো, মৎস্য, এইটা হলো কাছাকাছি আছে, তাই না। যেখানে প্রাণী সম্পদ নিয়ে যে সমিতি আছে তার মধ্যে আমি রাখতে পারি হলো একটা সাব বিভাগ করে, কি বলো, কোন সাবজেক্টে রাখতে পারি, মৎস্য চাষ, তাই না। সমাজ কল্যাণ আর ত্রাণ, যেখানে তোমার হলো
সমাজ কল্যাণ স্থায়ী সমাজে থাকবে, তারও মধ্যে থাকবে কি বলো ত্রাণ, তাহলে সমাজ কল্যাণ আর এটা কি আছে বলো ত্রাণ। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি বি নম্বর সেচ আর সমবায়, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেচ কার সঙ্গে যুক্ত বলো কৃষি ব্যবস্থা, সমবায় বলতে পারি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমরা ঋণ দিই বা ছোট ছোট যে সংস্থা গড়ে ওঠে। তাহলে সেচ আর সমবায় এই দুটো একই সঙ্গে আমাদের খাপ খাওয়াচ্ছে না, বাকিগুলো কিন্তু আমরা বলতে পারি, আমরা যদি অপশন গুলো অ্যানালাইজ করি তাহলে আমরা বলতে পারবো যে এখানে সেচ আর সমবায় এটাই হবে আলাদা। চলো নেক্সট। তাহলে দেখো আমরা এখানে যে কোশ্চেনটা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো আমাদের কি আছে দেখো, পিএম। পিএম মানে বুঝতে পারছি আমরা কি হবে প্রধানমন্ত্রী। জি মানে কি বলো, জি হবে আমাদের গ্রামীণ, এবং এস, এস মানে কি হবে আমাদের বলো, এস মানে হবে আমাদের সড়ক। তাহলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এখানে দেখো না দেওয়াই আছে যে হলো পরিকাঠামো কি বলো গ্রামীণ এলাকা, তাই না? তো এটা অ্যান্সার কি হবে বলো, প্রধানমন্ত্রী গ্রামীণ সুরক্ষা যোজনা, এটা হবে অ্যান্সার আমাদের হলো সড়ক যোজনা। তো কোশ্চেন নম্বর 6 এটা অ্যান্সার হবে আমাদের হলো ডি। দেখতে পাচ্ছ বেশিরভাগ কোশ্চেনই কিন্তু আমাদের প্রায় 10টার মধ্যে 2টো বা 3টে করে আমরা দেখতে পাচ্ছি হলো স্কিম দিয়ে দিচ্ছে, এবং বিশেষ করে যে স্কিমগুলো তোমার পঞ্চায়েতের সঙ্গে সরাসরি রিলেটেড। আচ্ছা নেক্সট আমরা দেখো নিচে দেওয়া আছে হলো কোন জোড়াটি ভুল, 4টে জোড়া দেওয়া আছে এবং কোনটি ভুল। তাহলে এই কোশ্চেনগুলো একটু টাফ হতে পারে যদি আমরা না জেনে থাকি। যেমন প্রথমে একটা আছে হলো ঋদ্ধিমান সাহা ক্রিকেট, এটা তো আমরা জানি 100% ঠিক। সেরেনা উইলিয়ামস টেনিস, তাই না? সেরেনা উইলিয়ামস টেনিস, এটাও আমরা জানি হলো 100% হলো ঠিক আছে। সোমদেব দেব বর্মন ব্যাডমিন্টন, এটাও আমরা জানি হলো একটু হলো গোলমাল আছে, কারণ সোমদেব দেব বর্মন ব্যাডমিন্টনের সঙ্গে না, সোমদেব দেব যে বর্মন আছে তিনিও হলো কার সঙ্গে যুক্ত, টেনিসে। উপরে যে আছে অঞ্জু ববি জর্জ, এটা কি বলো অ্যাথলেটিক্স এর সঙ্গে, তাই না? এটাও আমরা জানি হলো 100% ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটু টাফ হতে পারে, কারণ যদি আমরা অঞ্জু ববি জর্জ, ইনি হলো 2003 সালে প্রথমে ফার্স্ট ফিমেল যিনি হলো বিশ্ব অ্যাথলিট যে তোমার সংস্থা আছে, বিশ্ব অ্যাথলিট যে আছে সেখানে তিনি হলো আমাদের প্রথম মহিলা হিসাবে তিনি মেডেল পান। তো অঞ্জু ববি জর্জ এটা হলো অনেক পুরনো নাম, এই নামটা আমাদের অজানা হতেই পারে। সোমদেব দেব বর্মন এইটাও সাধারণত আমরা ইন্ডিয়ায় তোমার যেহেতু ক্রিকেট নিয়ে আমরা হলো প্রকাশ করি, তাই টেনিস সম্বন্ধে আমরা নাও জানতে পারি, তাই না? ঋদ্ধিমান সাহা এইটা আমাদের হলো জানা নাম ছিল। সেরেনা উইলিয়ামস ইনি তো মোস্ট মোস্ট ফেমাস টেনিস প্লেয়ার। তাহলে এই দুটো নাম আমাদের একটু হলো আননোন ছিল। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হবে সি নম্বর, যে সোমদেব দেব বর্মন ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত নয়, তিনি মেইনলি যুক্ত ছিলেন টেনিসের সঙ্গে। তো এইটা একটু হলো আননোন আছে কোশ্চেন। চলো এবার আমরা নেক্সটে যাই। আচ্ছা দেখো এইটা একটা মজার জিনিস, যে পার্ট জিকে, কিন্তু জিকের মধ্যে হলো তোমার ওরা কি বলে দিয়েছে বলো, একটা ছোট্ট তোমার জিকে। তো এই ধরনের থাকতে পারে কোশ্চেন। এখানে কি আছে 3, তারপরে 7, তারপরে 11, তারপর 15, তারপর কত, 3 4 4 7, 7 এর সঙ্গে 4 যোগ করলে 11, 11 এর সঙ্গে 4 যোগ করলে 15, 15 এর সঙ্গে 4 যোগ করলে 19। তাহলে কোনটা হবে আমার এখানে অ্যান্সার, বি নম্বর কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট। নেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি যে হলো এদের মধ্যে কোন জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত নয়। তো আমরা আগে জানি যে পশ্চিমবঙ্গের বর্তমানে এক নাও 23 ডিস্ট্রিক্ট, তাদেরকে 5টি বিভাগে হলো ভাগ করা হয়েছে। সবার প্রথমে যেটা আছে আমাদের সেটা হলো তোমার জলপাইগুড়ি ডিভিশন, তার আন্ডারে 5টা জেলা আছে, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার আর কালিম্পং, যেটা রিসেন্টলি হয়েছে। তো প্রথমে যে আমরা ডিভিশনটা দেখতে পাই সেটা হলো আমাদের জলপাইগুড়ি ডিভিশন, এখানে আমরা দেখতে পাচ্ছি হলো 5টা জেলা আছে। সেকেন্ডে আমরা যে ডিভিশন দেখতে পাই তার নাম হলো মালদা ডিভিশন, এখানে আমাদের 4টা জেলা আছে,
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এন্ড মুর্শিদাবাদ। 3 নম্বরে আমরা দেখতে পাই তোমার প্রেসিডেন্সি হলো বিভাগ। প্রেসিডেন্সি বিভাগে কিন্তু প্রেসিডেন্সি বলে এক্সট্রা করে কোনো জেলা নেই। প্রেসিডেন্সি বিভাগে মোট 5টা জেলা আছে। 1 নম্বরে হলো আমাদের কলকাতা, 2 নম্বরে হলো আমাদের কি বললাম হাওড়া হবে, 3 নম্বরে হবে আমাদের নদিয়া, 4 নম্বরে হবে নর্থ 24 পরগনা এন্ড সাউথ হলো 24 হলো পরগনা, তাই না? তো এখানে বলেছে বর্ধমান বিভাগ। আমরা এটা বললাম যে হাওড়া যেটা আছে সেইটা হলো কোথাকার বলো, হাওড়া বিভাগ হলো অন্তর্গত তোমার প্রেসিডেন্সি ডিভিশনের। বাট এই কোশ্চেন একটু ভুল আছে, কারণ তারপরে যখন আমরা পড়ব কোন ডিভিশন বলো, আমাদের মেদিনীপুর ডিভিশন, আমরা জানি যে আমাদের মেদিনীপুর ডিভিশনও মোট জেলার সংখ্যা কটা আছে, 5টা। নাম মেদিনীপুর, তো পূর্ব মেদিনীপুর হবে, পশ্চিম মেদিনীপুর হবে, তারপর হবে তোমার পুরুলিয়া, ঝাড়গ্রাম আর বাঁকুড়া। মানে পুরুলিয়াও কিন্তু তোমার বর্ধমান বিভাগের অন্তর্গত নয়, এইটা অন্তর্গত কোন বিভাগের, মেদিনীপুর। তার মানে এখানে দুটো অপশনই ভুল আছে। বাকি যে থাকলো তোমার বর্ধমান, বর্ধমান মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এন্ড এর সঙ্গে যুক্ত হবে বীরভূম আর হুগলি। এই 4টে জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত। তার মানে এখানে আমরা দেখলাম আমাদের দুটো অপশন আমরা এখানে আমরা ভুল দেখতে পাচ্ছি। চলো নেক্সট। আচ্ছা দেখো, এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। সেই সময়কার একটা সিনেমা আছে, কি বলো, সাম্প্রতিক সময়ে বরফি, তাই না? এটা আমরা জানি একটা বিখ্যাত সিনেমা। এই সিনেমার নায়ককে বলো তোমার আর কে, মানে তোমার রণবীর কাপুর। সিনেমার ডাইরেক্টরের নাম কি ছিল বলো, ডাইরেক্টরের নাম ছিল তোমার অনুরাগ বাসু। এবং এখানে মুখ্য ভূমিকা অর্জন করেছিল তোমার হলো প্রিয়ঙ্কা চোপড়াও ছিল এই সিনেমা। তো এই সিনেমার কি বলেছে বলো, একটা হলো তোমার যে দৃশ্যের লোক নৃত্যের যে দৃশ্যমান, সেইটা আমরা কি জানি, তা আমরা তো জানি যে পশ্চিমবঙ্গ মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস যে লোক নৃত্য, সেটা কি বলো তোমার ছৌ। তাহলে কোশ্চেন নম্বর 10 এর অ্যান্সার কি হবে, এ নম্বর। চলো নেক্সট এটা দেখো, এইটা কি আছে তোমার হলো IOA। IOA এর পুরো নাম কি? তো আই মানে হলো ইন্দিরা, এ মানে হলো আবাস, ওয়াই মানে হলো যোজনা। তো হলো ইন্দিরা আবাস যোজনা, তাই না? এইটা শুরু হয় কত সালে, 1985 সালে। শুরু করেন কে, তৎকালীন হলো প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী। 2016 সালে বর্তমানে যে প্রাইম মিনিস্টার, এইটার আমরা নাম চেঞ্জ করে দিই হলো কি বলো, বর্তমানে তোমার হলো IAOA। এটা আমরা আগে নাম শুনতে পেতাম, বাট বর্তমানে হলো এটার নাম করে দিয়ে আমরা তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো IAOA মানে ইন্দিরা আবাস যোজনা, মানে গ্রামীণ বা যারা দরিদ্র মানুষ তাদেরকে যে পাকা ঘর দেওয়া হতো, তাহলে সেটাই হলো IAOA ইন্দিরা আবাস যোজনা। যেটা শুরু হয় কত সালে, যেটা শুরু হয় 1985 সালে, এবং যার নাম চেঞ্জ করে দেওয়া হয় কত সালে বলো, 2016 সালে। চলো নেক্সট। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এগ্রিকালচার, তাই না? এটা আমাদের জিওগ্রাফিরও একটা টপিক বলতে পারো, যে বা বায়োলজির টপিক বলতে পারো, ইংলিশেও তোমার থাকে। এপিকালচার কার সঙ্গে যুক্ত, কালচার মানে কি, কালচার মানে চাষবাস বা প্রতিপালন। তো এপিকালচার হবে কি বলো, মৌমাছি। এইটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের কি আছে, রেশম কীট পালন। এইটা কি হবে তোমার, এইটা হবে সেরিকালচার। বর্তমানে সব থেকে আমাদের রেশম কীট কোথায় বেশি হয়, একটা হলো মালদা এবং একটা হলো তোমার মুর্শিদাবাদ। যেটা হলো ফুলের চাষ, তাকে আমরা কি বলি, ফ্লোরিকালচার। ফ্লোরি মানে ফুল দেখতে পাচ্ছ, সেরিকালচারটা ভালো করে মানে দেখে রাখবে। ফলের চাষ আমরা কি বলি তোমার হলো, এটা তোমার হলো ফল, মানে ফল সংক্রান্ত যে বিদ্যা তাকে আমরা পোমোলজিও বলতে পারি। তো হলো মৌমাছি পালন এপিকালচার মনে রাখবো। সেরিকালচার মানে কার চাষ বলো, আমাদের রেশম কীটের চাষ। ফুলের চাষকে আমরা বলছি ফ্লোরিকালচার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো কি বলেছে এখানে, গ্রিন হাউস কি কাজে ব্যবহৃত হয়। আচ্ছা এইটা আমরা সবাই জানি, নার্সারি বা ফুলের চাষ। গ্রিন হাউস জিনিসটা কি, যে চাষবাস করার জন্য সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো সূর্যালোক। শীত প্রধান দেশে যে সূর্যালোক ঠিক মতো হলো পৌঁছাতে পারে না, তার জন্য সেখানে কি করা হয়, সেখানে তোমার মেনলি হলো কাচের তোমার ঘরে হলো চাষবাস করা হয়।
এমন ভাবে তোমার ঘরটাকে হলো তৈরি করা হয় যাতে সূর্যালোক ঘরের মধ্যে পড়তে পারে, তাই না? কিন্তু পড়ার পর তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বেড়ে যাওয়ায় যাতে হলো ঘরকে হলো ভেদ না করতে না পারে। এর ফলে আমরা দেখতে পাই যাতে হলো সূর্যালোক যেটা আছে সেটাকে যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি। এই জন্যই হলো এটাকে বলা হয় তোমার গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস। এবং এই গ্রিন হাউস থেকেও আমরা সায়েন্সে একটা নাম করি গ্রিন হাউস হলো গ্যাস। গ্রিন হাউস গ্যাস মানে কোনটা? সেম তোমার হলো এখানে হলো লজিক কাজ করছে যে সূর্য থেকে যে অনেকগুলো তোমার রে আসছে সেগুলো পৃথিবীতে পড়ার পর তো আর পৃথিবীতে থেকে যায়, সেখান থেকে ধাক্কা খাওয়ার পর আবার বেরিয়ে যায়। তো বর্তমানে কিছু কিছু গ্যাস আছে যাদের মধ্যে 1 নম্বরে জলীয় বাষ্প, 2 নম্বরে তো আমার কার্বন ডাই অক্সাইড বা আরো তোমার হলো নাইট্রাস অক্সাইড বা আরো অনেক গ্যাস আছে যারা কি করে সূর্যালোক যেটা আছে বা তোমার CH4 মিথেন, এরা কি করে তোমার সূর্যালোককে তোমার কি করে ক্যাপচার করে নেয়। ফলে সূর্যালোক আর হলো বাউন্ড ব্যাক হয়ে বাইরে যেতে পারে না। এর ফলে আমাদের পৃথিবীর টেম্পারেচার হলো বেড়েছে, তাই না? বাড়তে আছে। লাস্টের 100 বছরে পৃথিবীর টেম্পারেচার প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস হলো বেড়েছে। একে আমরা বলি তোমার গ্রিন হাউস হলো গ্যাস। তো এখানে কি বলেছে গ্রিন হাউস মেইনলি কি কাজে ব্যবহার করা হয় গ্রিন হাউস, সেটা হলো তোমার নার্সারি ও ফুলের চাষ। চলো নেক্সট দেখো আবার একই কোশ্চেন, এটা তো আমরা একটু আগে বললাম যে মনরেগাতে জব কার্ডের মেয়াদ কতদিন। মেইনলি মনরেগাতে জব কার্ডের মেয়াদ ছিল হলো 5 বছর। বর্তমানে তোমার যেটা মনরেগা আছে সেটা হলো নাম পাল্টে করে দেওয়া হয়েছে VBG রামজি, এবং সেইটাও আমাদের একটু ডিটেইলস তো পড়া লাগবেই। চলো নেক্সট কি বলেছে দেখো আবার একই হলো পঞ্চায়েত থেকে, দেখো পঞ্চায়েতের এক্সামে মনরেগাটাকে কত ভাবে টার্গেট করেছে, তাই না? এখানে কি বলেছে যে মনরেগা প্রকল্পের মাস্টার রোল মানে যে কোথায় কাজ হচ্ছে, কারা কাজ করছে, তারা কতটা পরিমাণ হলো কাজ করলো, কতদিন কাজ করলো, এগুলো ঠিক করে কে? এগুলো ঠিক করে মেইনলি বিডিওর অন্তর্গত ব্লক ডেভেলপমেন্ট অফিসারে যারা তোমার প্রোগ্রাম অফিসার থাকে তারা এগুলো ঠিক করে। এবং এই কোশ্চেনটা অন্য একটা জেলাতেও এসেছে। তো মনে রাখো কোশ্চেন নম্বর 15 যেটা অ্যান্সার সেটা হবে আমাদের ডি নম্বর। চলো নেক্সট দেখি আমরা। দেখো নীল বিপ্লব কার সঙ্গে যুক্ত? তাহলে তোমার নীল বিপ্লব, তাহলে এটা কি হবে তোমার নীল বিপ্লব মানে তোমার নীল চাষ করে দিও না, নীল বিপ্লব হবে কোথায় বলো? মৎস্য চাষ। কারণ তোমার মাছ কোথায় থাকে? মাছ থাকে জলে, তাহলে হলো মাছ থাকে তোমার যেহেতু হলো জলে, তো আমরা এটাকে বলি তোমার হলো নীল বিপ্লব বা মৎস্য চাষ। এটাকে নীল চাষ তোমার হলো করে দিও না, বা একে আরেকটাও বলে তোমার হলো পিসিকালচার। যেভাবে সেরিকালচারকে বললাম আমরা রেশম চাষ, এপিকালচারকে বললাম মৌমাছি, সেম ভাবে তোমার পিসি কালচার পিসি কালচার কার সঙ্গে যুক্ত? সেটা হলো মৎস্য চাষ। চলো নেক্সট নেক্সট আছে, এটা কোশ্চেন একটু ভুল আছে সেটা হয়। এইটা দেখো কোনটি একটি ছাগলের প্রজাতি? এই ধরনের কোশ্চেন গুলো দিলে একটু তো টাফ আছে, তাই না? তো এখানে আমরা মনে রাখবো এখানকার মধ্যে যেটা ছাগলের মানে তোমার হলো অপশন সেটা হলো ব্ল্যাক বেঙ্গল। এগুলো কোশ্চেন হলো টাফ আছে, এগুলো জিকে এর ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে নেওয়া যাবে। নেক্সট আর বেশি নাই। তারপর কি দেখো দেখো দেওয়া আছে, এটা হলো পশমিনা। পশমিনা কি? তো পশমিনা থেকে আমরা যদি এইটুকু মনে রাখতে পারি, পশমিনা মানে কি বলে? পশম। আমরা কি পড়ি ঠান্ডার সময়? ঠান্ডার সময় পড়ি হলো পশমের উল। তাহলে পশমিনা থেকে মনে রাখো পশম, এবং পশমিনা থেকে পশম মনে রাখো যে আমরা মেইনলি তোমার হলো যে ঠান্ডার সময় আমরা কি ব্যবহার করি বলো? ঠান্ডার সময় আমরা ব্যবহার করি হলো পশমের হলো উল। তো যেটা হবে আমাদের কোশ্চেন নম্বর 19, তার অ্যান্সার কি হবে বলো? তোমার ডি নম্বর। চলো লাস্ট কোশ্চেন আমাদের। দেখো নিচে হলো সুন্দর কোশ্চেন এবং একদম ভুল হওয়ার জন্য পারফেক্ট, যে নিচে চারটির মধ্যে কোনটি বেমানান? একটা আছে হলো পাট, একটা তুলা, একটা রাবার, একটা হলো কি আছে বলো? পাট, তুলা, রাবার হলো সন। তো আমরা না এটা মনে হতে পারে যে সন ফের কি জিনিস, ইংলিশে তো তোমার হলো সন মানে তোমার ছেলে, কিন্তু এখানে ওই সন এখানে আলাদা সন সম্পূর্ণ। তাহলে পাট, তুলা বা সন এগুলো প্রত্যেকটা কি বলো? প্রত্যেকটাই তোমার তন্তু জাতীয় বা আঁশ জাতীয় হলো ফসল।
ব্যতিক্রম কোনটা বলো? ব্যতিক্রম হবে তোমার রাবার, যেটা সব থেকে উৎপন্ন কোথায় হয়? যেটা সব থেকে তোমার উৎপন্ন হয় কেরালা। তুলা থেকে আমরা জানতে পারি তুলা কোন মাটিতে ভালো হয়? তুলা সব থেকে ভালো হয় তোমার ব্ল্যাক সয়েল, বা বাংলায় যাকে আমরা কি বলি? ব্ল্যাক সয়েল, বা যাকে আমরা তোমার বাংলায় তোমার বলি হলো কৃষ্ণ মৃত্তিকা, যেটা মেইনলি দেখতে পাওয়া যায় কোথায় বলো? মহারাষ্ট্র বা তোমার গুজরাট। পাট, আমরা কি জানি যে পাট চাষে তোমার সমগ্র ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে হলো আমাদের পশ্চিমবঙ্গ। এবং পাট গবেষণাগার কোথায় আছে? এটাও আমরা হলো এর আগে পড়েছিলাম যে এইটা আছে আমাদের কোথায় বলো? বেড়া। তাহলে মেইনলি আমাদের এই ছিল আমাদের জিকে ক্লাস। পঞ্চায়েতের বিগত বছরে যতগুলো আমাদের কাছে হলো কোশ্চিন অ্যাভেলেবেল ছিল আমরা সবগুলোই করলাম। এর পরের দিন থেকে আমরা টপিক ওয়াইজ ধরে ধরে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।